সেকেন্ড পার্টে আমরা চেন্নাইয়ে কোথায় কোথায় ঘুরেছি, কি কি দেখেছি সেটা তোমরা দেখেছো। থার্ড পার্টে কন্যাকুমারীতে পৌঁছে আমরা কি করলাম, কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমরা দেখতে থাকো। ট্রেনে চেপে জানলা ধারে বসে বাইরের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে কখন রাত হয়ে গেল। তারপরে আমরা ডিনার করে সবাই ঘুমিয়ে পড়লাম। আমরা সবাই মিলে অনেক তাড়াতাড়ি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আমাদের ট্রেন 5টার সময় কন্যাকুমারী পৌঁছাবে। তাই আমরা সবাই মিলে কন্যাকুমারীতে নেমে পড়লাম ভোর 5টার সময়। এই দেখো আমরা কন্যাকুমারীতে নেমে পড়েছি। এরপরে আমরা ওইখানে গিয়ে হোটেল নেব। হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনলাইনে অনেক খোঁজাখুঁজি পর একটা হোটেল খুঁজে পেলাম, যার নাম হোটেল সানরক। তো ওটা আমরা বুক করে নিলাম এবং আমাদের বাজেটের মধ্যেও ছিল। স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি বুক করে আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলে চলে আসলাম। চলো এবার উপরে গিয়ে তোমাদের হোটেলের রুমগুলো দেখাবো। আমরা যে রুমটা বুক করেছি সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো, এটাকে একটা বড় বেড আছে যেখানে 3 জন ভালোভাবে শোয়া যাবে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একটা টিভি রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে। এই দেখো এখানে একটা ব্যালকনিও আছে, এখানে দাঁড়ালে সমুদ্রের ভিউটাও দেখা যাচ্ছে। একটা এসি রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোবও আছে, এখানে জামা কাপড় তারপর তোমার ব্যাগ সবই রাখা যাবে। তিথির এই বেডটা এতটাই পছন্দ হয়েছে যে ও আর অপেক্ষা করতে পারছে না, গিয়ে শুয়ে পড়েছে। রুমে ফ্রেশ হয়ে আমরা বিচে স্নান করার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো বিচটা তার আশেপাশেটা তোমাদেরকে ঘুরে দেখাই। যেতে যেতে দেখলাম বিবেকানন্দ রকে যাওয়ার জন্য লাইনটা এতটাই লম্বা হয়েছে যে তাই আমরা ঠিক করলাম যে আগে বিচে গিয়ে স্নান করে আসি, পরে খাওয়া দাওয়া করে লাইনে দাঁড়াবো। তারপর কয়েক মিনিট হাঁটার পরে আমরা বিচের কাছে পৌঁছে গেলাম। এখান থেকে বিচের ভিউটা কি অসাধারণ লাগছে। এত দূর আসাটা আমাদের সার্থক হলো। সমুদ্রের জলটা এত পরিষ্কার দেখে আমি আর ঠিক থাকতে পারছি না, মনে হচ্ছে এখনই নেমে পড়ি। আর বেশিক্ষণ ধৈর্য ধরে রাখতে পারলাম না, এত সুন্দর সমুদ্রের জলটা দেখে নেমেই পড়লাম। আমরা এতগুলো বিচ ঘুরলাম কিন্তু এত সুন্দর পরিষ্কার বিচ কোনোটাতেই দেখিনি। তোমরা নিজেরাই দেখে বলো। কন্যাকুমারী বিচের এইটাই বৈশিষ্ট্য, দুদিকে পাথর আর মাঝখানে জল। আমার খুব ভালো লাগছে এখানটা। এখানে বালিগুলো অনেক মোটা মোটা আর জলটা অনেক পরিষ্কার। এই পাথরটার মধ্যে শুয়ে স্নান করতে দারুণ মজা লাগছে। জলটা এসে অল্প অল্প গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, খুব ভালো লাগছে। এখানে জলটা এতটাই পরিষ্কার, নিচে ছোট ছোট মাছগুলো ঘুরে বেড়াচ্ছে সেটাও দেখা যাচ্ছে এবং শেষে আমি একটা ধরেই ফেললাম। এবার আমরা দুপুরে লাঞ্চ করে লাইনে দাঁড়িয়ে পড়েছি বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য। লাইনটা অনেক বড়, এতক্ষণ ধরে রোদের মধ্যে যে কি করে দাঁড়িয়ে থাকবো সেটাই ভাবছি। আমরা 75 টাকার টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়লাম। তবে তোমরা যদি কেউ চাও 300 টাকার টিকিটও আছে, সেইটাতে অত বেশি লাইন দিতে হয় না, সেটাতে তোমরা যেতে পারো। প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর টিকিট কাউন্টারের কাছে এসে পৌঁছালাম। এবার টিকিটটা কাটি, তারপর দেখি আবার কতক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হয়। লাইনটা অনেক লম্বা থাকায় আমাদের অনেক সময় লাগলো। লাস্টে টিকিট চেক করিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। টিকিট চেকিং হওয়ার পরেও আমাদের প্রায় 10-15 মিনিট মতো দাঁড়াতে হলো। এতক্ষণ পর আমাদের লাইন ছেড়ে দিয়েছে। এবার আমরা লঞ্চের কাছে যাচ্ছি। তো লঞ্চের ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা লাইনের লাস্টে ছিলাম বলে আমরা লাইফ জ্যাকেট পাইনি, তাই লঞ্চের ভিতরে আমাদেরকে স্পেশাল জায়গা আছে, সেইখানে আমাদেরকে বসতে দিয়েছিল। আমরা লঞ্চে করে সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা একবার জাস্ট বাইরের ভিউটা দেখো। আর এখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালটাকেও খুব পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা লঞ্চে থেকে নেমে পড়লাম এবং টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য 30 টাকা পার হেড টিকিট, তাই আমি 5 জনের টিকিট কাটবো বলে 150 টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখানেই বিবেকানন্দ স্ট্যাচুটা রাখা আছে, এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। চলো ভিতরে যাই, গিয়ে দেখে আসি। বিবেকানন্দ রক থেকে তিরুবাল্লুর স্ট্যাচুটা পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা নেই। এই দেখো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর কয়েক বছরের মধ্যেই হয়তো ওখানে যাওয়া যাবে। টিকিট কাটার পর একটা মন্দির আর বিবেকানন্দের যে মূর্তিটা আছে সেটা আমরা দেখতে চলে গেলাম, কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তাই তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে যে কি অসাধারণ দৃশ্য, সেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দারুণ লাগছে, দারুণ। ওই যে দেখো দূরে ওই জায়গাটা দেখা যাচ্ছে, ওখানে জলটা 3টে কালার দেখা যাচ্ছে, কারণ ওখানে 3টে সাগর এসে মিশেছে। সেটা হলো আরব সাগর,
বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। আমাদের বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম লঞ্চে করে ফিরবো বলে। আমরা যেখানেই যাই গোপালকে সঙ্গে নিয়ে যাই, তাই এখানেও দেখো গোপালকে নিয়ে এসেছি। রত্না কেমন ঘুরলে বলো? বাপরে, যা ভয় লাগছিল না, আমার চোখ বন্ধ করে বসেছিলাম। জীবনে এই প্রথম সমুদ্রের মাঝখানে লঞ্চে করে গেলাম। এরপর ফ্রেশ হয়ে আমরা একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম কন্যাকুমারীর সাইট সিন দেখতে। এই যে শিব মন্দিরটা দেখছো, এটা বলছে 100 বছরের পুরনো শিব মন্দির। গিয়ে দেখি ভেতরটা কেমন। এখানেও ভেতরটা ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এরপর আমরা প্রণাম সেরে বেরিয়ে পড়লাম নেক্সট সাইট সিন দেখতে। এবার আমরা যাচ্ছি বালাজি মন্দির দর্শন করতে। তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই। এই মন্দিরটা ভাইজাগের বালাজি মন্দিরের মতো সেম টু সেম দেখতে। তো এই মন্দিরটা আগে হয়েছে না ভাইজাগের মন্দিরটা আগে হয়েছে, তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাদের। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা পারছি ঘুরে দেখাচ্ছি। এই মন্দিরটার থেকে চারপাশের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আবার এখান থেকে পাশের সমুদ্রটাও দেখা যাচ্ছে। এখানে যতগুলো মন্দির দেখলাম বেশিরভাগই সমুদ্রের ধারে বানানো হয়েছে। মন্দিরটা এতটাই পবিত্র আর চারপাশের পরিবেশটা এতটাই শান্ত যে এখানে থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু উপায় নেই, আমাদের হাতে সময় খুবই কম, তাই আমাদেরকে পরবর্তী ডেস্টিনেশনে চলে যেতে হবে। এরপর আমরা ওখান থেকে চলে এলাম শ্রীরাম টেম্পলে। এখানে নারায়ণের 10 অবতারের মূর্তি রাখা রয়েছে এবং 10ম অবতার কল্কি অবতারের এখনো লাইট জ্বালা নেই, কারণ সেই অবতারটা এখনো আসেনি। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে সাই বাবার মন্দির দেখতে গেলাম। এই হলো সাই বাবার মন্দির। মন্দিরটা খুবই বড় এবং সাদা মার্বেল পাথর দিয়ে বানানো। চলো ভিতরটা গিয়ে দেখি। এর পাশে একটা বড় মতো পাহাড় রয়েছে। এখান থেকে দেখো পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগছে। দুঃখের বিষয় ভিতরে ভিডিও করতে পারলাম না, কারণ ক্যামেরা অ্যালাউ নাই। চলো পরের গন্তব্যস্থলে যাই। এরপর আমরা চলে এলাম সুচিন্দ্রাম টেম্পল। এখানে জানো তো, ছেলেদেরকে শার্ট গেঞ্জি কোনোটাই পরা চলবে না, সব খুলে প্রবেশ করতে হয়। এরপর আমরা মন্দির ঘুরে চলে এলাম ওয়্যাক্স মিউজিয়াম দেখতে। এই স্ট্যাচুগুলোকে দেখে চেনার উপায় নাই যে এগুলো আসল না নকল, তাই আমি বিজয় থালাপাতির পাশে দাঁড়িয়ে একটা ফটোও তুলে ফেললাম। এখানে আইনস্টাইন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজিরও স্ট্যাচু রাখা রয়েছে। চারিদিকটা বদ্ধ দেখে আমি ভাবলাম একটু জানলাটা খুলি। ওরে বাবা, এটা তো জানলা নয়, এটা তো 3D পেন্টিং। আমি তো প্রথমে দেখে আসল জানলাই ভেবেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপর আমরা গাড়ি করে কোথায় গেলাম সেটা পার্ট 4-এ দেখতে পাবো। সেটা দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।